আসসালামু আলাইকুম। আজ ৩রা জুন ২০২৬ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে জানা গেল ফ্ল্যাটে পড়ে থাকা সেই মৃত মায়ের সন্তানদের পরিচয়। বিপজ্জনক হামলা শুরু করেছে ইরান, ইসরায়েলের শত্রু বিমানের প্রবেশ। ফ্রান্স থেকে আরও ১১৪টি রাফাল কিনছে ভারত। এবার বিস্তারিত। রাজধানীর মিরপুরে নিজ ফ্ল্যাট থেকে বৃদ্ধা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব AKM আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিবিড়ভাবে যাচাই বাছাই করা হচ্ছে এবং পিতা মাতার ভরণ পোষণ সংক্রান্ত প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নৈতিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরো ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত AKM আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ৩১ মে জাতীয় জরুরি সেবা 999-এ কল পেয়ে মিরপুর 11 এলাকার একটি ফ্ল্যাট থেকে নূরজাহান বেগমের পচা গলা ও পোকা ধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশীদের অভিযোগ, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় দিন পার করছিলেন। তার আরেক ছেলে AKM আশিকুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মেয়ে একজন স্কুল শিক্ষিকা। মায়ের সঙ্গে একই বাসায় মেয়ে অবস্থান করলেও তিনি মৃত্যুর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাননি। অন্যদিকে দুই ছেলে আলাদা থাকতেন এবং তাদের সঙ্গেও মায়ের কোনো যোগাযোগ ছিল না। যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় 4 জন আহত হয়েছেন বলে দাবি করছে দলটি। বুধবার দুপুর 1:15টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মুস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও যুবশক্তি নেতা রূপম আহসান অর্ণব। তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক সহ দলের অন্যান্য নেতারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে দলটি। হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কারা জড়িত ছিল এবং হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে নাসির উদ্দিন পাটোয়ারি তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গতরাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশিন করা হয়েছিল তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে, 4 জন আহত। তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে, আল্লাহ ভরসা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুধু স্থলভাগেই নয়, গভীর সংকটে ফেলেছে বৈশ্বিক নৌ বাণিজ্যকেও। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১,৬০০ জাহাজ সহ কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন ২০,০০০ নাবিক। এই অনিশ্চয়তার মধ্যে সবচেয়ে বড় সংকটে রয়েছে বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা। ৩৭,০০০ টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা থাকলেও বারবার ব্যর্থ হয়েছে বের হওয়ার চেষ্টা। জাহাজটি 3 মাস ধরে অপেক্ষা করছে মুক্ত জলপথের। বাংলার জয়যাত্রার ক্যাপ্টেন শফিকুল ইসলাম বলেছেন, মনে হচ্ছে আমরা যেন একটি পুকুরে আটকা পড়ে আছি। এখান থেকে বের হওয়ার একমাত্র পথ হরমুজ প্রণালী। দক্ষিণ আফ্রিকাগামী প্রায় ৩৭,০০০ টন সার বহন করা জাহাজটির ক্যাপ্টেন শফিকুল যুদ্ধ শুরুর পর 2 বার প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু 2 বারই ফিরে আসতে হয় তাকে। 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর তিনি জানতে পারেন একটি জাহাজ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অনুমতি পেয়েছে। এরপর আরও 4টি জাহাজের সঙ্গে যাত্রা শুরু করেন তিনিও, কিন্তু অল্প সময়ের মধ্যেই ফিরে যেতে সতর্ক করা হয় তাদের। 9 দিন পর ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিলেও পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। ফলে আবারও ফিরে আসতে বাধ্য হয় বাংলার জয়যাত্রা। নিরাপত্তার কারণে অনেক জাহাজ এখন বিভিন্ন বন্দরে বা উপকূলের বাইরে নোঙর করে আছে। তবে দিন দিন খাদ্যের সঙ্গে সংকট বাড়ছে বিশুদ্ধ পানিরও। দুবাই, আবুধাবি ও কুয়েতের কাছের সাপ্লাই সার্ভিস চালু থাকলেও সরবরাহ অনিশ্চিত। সব জিনিসের মধ্যে পানির দাম সবচেয়ে বেশি বেড়েছে বলে জানান বাংলার জয়যাত্রার প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান। তিনি বলেছেন, 2 দিন আগে জাহাজের জন্য প্রায় 180 টন পানি কিনেছি। আগে যেখানে দাম পড়তো $1,500 থেকে $2,000, এখন পড়েছে $11,000। সামুদ্রিক তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারির পর থেকে কোনো না কোনোভাবে হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে প্রায় 750টি জাহাজ। গবেষণা প্রতিষ্ঠান CNN-এর বিশেষজ্ঞ ডক্টর জোনাথন
স্নোডেনের মতে চীন, ভারত ও পাকিস্তানের কিছু জাহাজ সরাসরি কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে অনুমতি পেয়েছে। অনেক ক্ষেত্রে প্রতিটি জাহাজের জন্য কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত ফি পরিশোধ করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, প্রথম দিকে বাংলাদেশ ইরানে নির্ধারিত ফি দিতে সম্মত হয়েছিল, কিন্তু পরে যুক্তরাষ্ট্র সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকি দিলে সেই পরিকল্পনা বাতিল করা হয়। তার ভাষ্য, আমরা এখন দ্বৈত সংকটে রয়েছি। এবার মধ্যপ্রাচ্যের খবর। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এছাড়া বিমানবন্দরের একটি টার্মিনালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবারের এই ঘটনার পরপরই কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সব ফ্লাইট স্থগিত ও কিছু ফ্লাইট অন্যত্র সরিয়ে নেয় বলে জানিয়েছে কুয়েতের কর্তৃপক্ষ। দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনাল ভবন উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন, তবে তাদের পরিচয় বা আহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সাউদ আব্দুল আজিজ আল ওতাইবি জানান, শত্রু ভাবাপন্ন ড্রোন বিমানবন্দরের মূল যাত্রী টার্মিনাল লক্ষ্য করে আঘাত হানে। এতে ভবনের বড় ধরনের ক্ষতি হয় এবং আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কুয়েতি সশস্ত্র বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল অ্যাভিয়েশন বিমানবন্দরে জরুরি পরিকল্পনা কার্যকর করেছে বলে জানানো হয়েছে। হামলার আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, যুক্তরাষ্ট্রের কেশম দ্বীপে হামলার প্রতিক্রিয়ায় কুয়েতে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া কিছু ইরানি ক্ষেপণাস্ত্র মাঝপথে ব্যর্থ হয় এবং কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়। তারা আরও জানায়, অঞ্চল জুড়ে মার্কিন বাহিনী ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করছে। এ হামলার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। হামলা পাল্টা হামলায় হরমুজ সহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাবে বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে। ইরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী জাহাজ ও আঞ্চলিক বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, তাদের বেশিরভাগ লক্ষ্যবস্তুতেই ইরানের হামলা ব্যর্থ হয়েছে। উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বুধবার বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আকাশসীমায় শত্রু বিমান অনুপ্রবেশের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়। এদিকে লেবানন, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আংশিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। সমঝোতা অনুযায়ী ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা বন্ধ রাখবে এবং হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালাবে না। তবে এই সমঝোতা পুরো সংঘাতের অবসান ঘটাবে না বলে জানিয়েছে লেবাননের দূতাবাস। অন্যদিকে ইরানের সামরিক নেতারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি আবার ইরানে হামলা করে তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালানো হবে। তাদের দাবি, কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান নিরাপত্তাজনিত লক্ষ্য অর্জনের চেয়ে বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকার সঙ্গে বেশি সম্পর্কিত হতে পারে বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক কলিন ক্লার্ক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, আমি এটিকে ইসরায়েলের যুদ্ধ হিসেবে দেখি না, আমি এটিকে বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ হিসেবে দেখি। বিচারিক জবাবদিহিতা এড়াতে তার যুদ্ধযন্ত্র চালু রাখা প্রয়োজন। তার ভাষায়, যখন সঙ্গীত থেমে যায় তখন বসার জন্য একটি চেয়ার খুঁজতে হয়। আর নেতানিয়াহু বর্তমানে ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। ক্লার্কের মতে, ওয়াশিংটনের সমর্থন ছাড়া এই যুদ্ধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়া সম্ভব নয় এবং শেষ পর্যন্ত সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতেই রয়েছে। তিনি বলেন, মার্কিন সমর্থন ছাড়া এই যুদ্ধের ধারাবাহিকতা থাকবে না। নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ শুরু করতে রাজি করাতে পারেন, আবার প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে সেই চাপ উল্টো দিকেও প্রয়োগ করে যুদ্ধের অবসান ঘটাতে পারেন। বিশ্লেষক ক্লার্ক আরও বলেন, যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সামরিক শক্তির সীমাবদ্ধতা বোঝা। তার মতে, ইরান সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করবে না বা নতি স্বীকার করবে না। এটি এমন কোনো কাগুজে বাঘ নয় যাকে ভেনেজুয়েলার মতো রাতারাতি ক্ষমতাচ্যুত করা সম্ভব। যখন ওয়াশিংটন এই বাস্তবতা উপলব্ধি করবে তখন যুদ্ধ বন্ধের পথও সহজ হবে। মহরমের শুরুতে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়া হতে পারে বলে জানিয়েছেন তেহরানের উপমেয়র মোহাম্মদ আমিন তাভাকুলিজাদেহ।
ইরান জানায়, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রথম দিনে মার্কিন ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির জন্য 3 দিনের রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে, যার তারিখ পরে ঘোষণা করা হবে। আলী খামেনি প্রায় 37 বছর ধরে ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন। গত 28 ফেব্রুয়ারি মধ্য তেহরানে হামলায় তার নিজ বাড়িতে নিহত হন। এর আগে যুদ্ধের কারণে প্রাথমিকভাবে 4 মার্চের পরিকল্পিত রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল। রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার তেহরানের উপমেয়র মোহাম্মদ আমিন তাভাকলিজাদের বরাতে বলেছে, 3 দিনের একটি সর্বজনীন জানাজা ও দাফন প্রক্রিয়া পরিকল্পনা করা হয়েছে। কখন অনুষ্ঠিত হবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি। তবে আমিন তাভাকলিজাদেহ জানান, ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস মহরমের শুরুতে প্রক্রিয়াটি হতে পারে, যা জুনের মাঝামাঝি সময়ে পড়ে। তিনি বলেন, তেহরানে এবং পবিত্র শহর কোম ও মাশহাদে জানাজা ও দাফন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। তাভাকলিজাদেহ বলেন, তেহরানে এই অনুষ্ঠানটি কমপক্ষে 24 ঘন্টা চলবে এবং এতে প্রায় 2 কোটি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এবার প্রতিবেশী দেশের খবর। নিজেদের আকাশসীমা আরও সুরক্ষিত করতে এবং সামরিক সক্ষমতা বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফ্রান্সের কাছ থেকে নতুন করে আরও 114টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান কেনার আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে নয়াদিল্লি। এই বিশাল চুক্তিটি সম্পন্ন হলে ভারতীয় বিমান বাহিনীর বহরে রাফালের মোট সংখ্যা দাঁড়াবে 176টিতে, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের সামরিক শক্তিকে বহু গুণ বাড়িয়ে দেবে। এমন এক সময় এই খবরটি সামনে এলো যখন 4 দিনের রাষ্ট্রীয় সফরে ফ্রান্সে অবস্থান করছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। তার এই সফরকে কেবল সৌজন্যমূলক হিসেবে দেখছেন না সামরিক বিশ্লেষকরা। সফরকালে তিনি রাফাল নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী সংস্থা MBDA এর শীর্ষ কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে। প্রতিরক্ষা সূত্রগুলো জানাচ্ছে, ভারতের পাঠানো প্রস্তাবের উপর ভিত্তি করে ফ্রান্স এখন যুদ্ধ বিমানের মূল্য, লজিস্টিক সাপোর্ট এবং উৎপাদন সক্ষমতার একটি খসড়া তৈরি করবে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ফ্রান্সের কাছ থেকে এর প্রাথমিক জবাব আসতে পারে। এরপর 2 দেশের মধ্যে আনুষ্ঠানিক দর কষাকষি ও আলোচনা শুরু হবে, যা আগামী 1 বছরের মধ্যে চূড়ান্ত চুক্তিতে রূপ নিতে পারে। এছাড়া চলতি জুনের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য ফ্রান্স সফরকেও এই মেগা চুক্তিটি বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে। প্রস্তাবিত এই চুক্তির সবচেয়ে আকর্ষণীয় দিক হল প্রযুক্তির হস্তান্তর। নতুন 114টি বিমানের মধ্যে প্রায় 94টি যুদ্ধ বিমান ভারতেই তৈরি বা সংযোজন করার পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পে ব্যবহৃত যন্ত্রাংশের অন্তত 50% স্থানীয়ভাবে সরবরাহ করার লক্ষ্য নেওয়া হয়েছে। নয়াদিল্লির এই পদক্ষেপকে প্রধানমন্ত্রী মোদীর মেক ইন ইন্ডিয়া তথা প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের নীতির একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন সংখ্যায় বড় ধরনের ঘাটতি রয়েছে। অনুমোদিত 42টি স্কোয়াড্রনের বিপরীতে বর্তমানে সচল রয়েছে মাত্র 29টি। পুরনো হয়ে যাওয়া MiG-21 সিরিজের যুদ্ধ বিমানগুলো ধাপে ধাপে অবসরে পাঠানোর কারণে এই শূন্যতা তৈরি হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, বেইজিং ও ইসলামাবাদের দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতের জন্য এই আধুনিক বহুমুখী যুদ্ধ বিমানগুলো দ্রুত যুক্ত করা অত্যন্ত জরুরি। নতুন রাফাল বহর যুক্ত হলে চীন ও পাকিস্তান সীমান্তে ভারতের কৌশলগত অবস্থান আরও সুদৃঢ় হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনীর মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। বন্ধুরা, আজকের টিপস হচ্ছে যাচাই করুন। পৃথিবীতে আপনি আজকের এই দিনটিতে যাই করতে যাচ্ছেন না কেন, সবার আগে আপনি যাচাই করুন। কোনো কিছু কিনতে যাচ্ছেন, কারোর সঙ্গে সম্পর্ক গড়তে যাচ্ছেন, কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, সর্বত্র আপনার মধ্যে যদি যাচাইয়ের মন মানসিকতা থাকে, তাহলে আপনি বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন। আর যদি আপনি যাচাই না করে নিরঙ্কুশ বিশ্বাসের উপর নির্ভর করে কোনো কাজে যুক্ত হন, তাহলে আপনি বিপদের মধ্যে পড়তে পারেন। সুতরাং আজ থেকে মাথায় একটি বিষয় আমরা শক্তভাবে গেঁথে নিই, সেটা হচ্ছে যাচাই করব, যাচাই করব, যাচাই করব। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।